এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। নির্মাণের 7 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টার, পাল্টাপাল্টি দোষারোপে গণপূর্ত স্বাস্থ্য বিভাগ। চোখের পানি এখনো তাজা গৌরীপুরের জুলাই শহীদ পরিবারের, সন্তানকে নিয়ে হতাশে স্ত্রী, সরকারের সুদৃষ্টির আশা। ভোলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আক্রান্ত 70 জন, সচেতনতার পরামর্শ স্বাস্থ্য বিভাগে। বন্যা ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে 51 জনের মৃত্যু, ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে নিখোঁজ অন্তত 43 জন। এবং ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ, ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারালো 2-0 গোলে। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে দেশের কোনো আদালতে প্রথমবার দণ্ডিত হলেন তিনি। আদালত অবমাননার এ মামলার অপর আসামি গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেয়া হয়। এদিকে আসলে 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে তার ফোনালাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে করা 227টি মামলার বাদীকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ফোনালাপের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পরে বুধবার শুনানি শেষে তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনাকে 6 মাস এবং বুলবুলকে 2 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিন আদালতে শোনানো হয় ওই কথোপকথন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফরেনসিকে অডিওর সত্যতা মিলেছে। এর মাধ্যমে 227 মামলার বাদী, সাক্ষী, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালকে হুমকিও দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা আদালতকে জানায়, আওয়ামী লীগের সাইবার গ্রুপ এ টিমের মাধ্যমে অনলাইন মিটিং করা হয়। তাদের ফেসবুক গ্রুপও আছে। শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন, সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে 2 জন ব্যক্তির বক্তব্য আছে, সেই কণ্ঠস্বর 2টি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন, তারপর থেকে এই সাজা কার্যকর হবে। পরে শেখ হাসিনার পক্ষে বক্তব্য তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেন, এমন অভিযোগ ঠিক হয়নি। আইনি মতামত তুলে ধরেন অ্যামিকাস কিউরিও। পত্রিকায় এটা একটা ইথারের মাধ্যমে এই বক্তব্যগুলো এসছে। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। এদিকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির জন্যই বিএনপি ছাড় দিয়ে আসছে। জনগণ চাইলে এখনো ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্বও বেশি। এ সময় যে কোনো মূল্যে দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। বুধবার সকাল থেকেই দলে দলে যোগ দেয় ডেলিগেটরা। জাতীয় সঙ্গীত দিয়ে সম্মেলন শুরু হওয়ার পরে একে একে বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ বিভাগীয় দায়িত্ব পালন করা নেতারাও। জনগণ তার ক্ষমতা দেখাতে পারে বা ক্ষমতা ব্যবহার করে একটা রাজনৈতিক দলের মাধ্যমে।
পটুয়াখালীর ব্যায়ামাগার মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনগণের সমর্থন পেতে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্ব বেশি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাড় দিয়ে আসছে, আরো ছাড় দিতে প্রস্তুত। বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। স্থানীয় প্রশাসনের চাহিদা বিএনপির নেতাকর্মীদের সহায়তা করার তাগিদ দিয়ে তিনি বলেন, কেউ দলের সুনাম নষ্টের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে 3 মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় বিএনপি। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে আরও 1 মাস বাড়ানো যেতে পারে বলে প্রস্তাব দিয়েছে দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আর জাতীয় ও স্থানীয় 2 নির্বাচনই 4 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। সাইফুল রিপনের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 8ম বৈঠক। আলোচনার প্রথমার্ধে নির্বাচনী সীমানা নির্ধারণে নীতিগত সিদ্ধান্তে ঐকমত্যের দ্বার প্রান্তে পৌঁছানোয় আশার কথা জানান রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন স্বাধীন হবে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে, যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় এবং দেশব্যাপী ডিলিমিটেশন নিয়ে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কোন দলবাজি, অতীতে যে অভিজ্ঞতা, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। নির্বাচন কমিশনকে এনসিসি, যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ যে প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, এর মাধ্যমে যেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়, এই বিষয়ে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা দিয়েছে। মধ্যাহ্ন বিরতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য না এলে 3/4 মতৈক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন অথবা সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশার কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। 5-7টা ইস্যু আছে, সেটা আরেকদিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারে পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি এটাকে কমপ্লিট করার জন্য। তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। দ্বিতীয়ার্ধের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ এর গঠন, মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, এই প্রশ্নে আমরা একমত হইনি। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম আদিব। নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐকমত্যের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। বৈঠকের বিষয়ভিত্তিক আলোচনার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐকমত্যে আসার জন্য। 10% প্রপোজালে যদি একমত হতে বলে, তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। অসম্পূর্ণ আলোচনা শেষ করে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে আবার বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে গত 21 জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন 2523 বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা 12টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়। আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচন এনসিপি যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় লালমনিরহাটে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কিছু রাজনৈতিক দলের নেতা নির্বাচনের সময় নিয়ে কথা বললেও বিচারের কথা বলছেন না বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। লালমনিরহাট থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের 2 জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে দিনব্যাপী পথসভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। কুড়িগ্রামের পথসভা শেষে লালমনিরহাট জেলা শহরের এমটি ইনস্টিটিউট মাঠে প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। পরে জেলা শহরের প্রধান সড়ক ও এর আশপাশের মানুষজনের সাথে মতবিনিময় করে এনসিপি। প্রায় 3 কিলোমিটার হেঁটে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে পথসভায় যোগ দেয় নেতারা। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী প্রশাসন ও পুলিশ বাহিনীর বদলি ব্যতীত কোনো বিচার হয়নি। কিছু রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের কথা বললেও বিচারের কথা বলছে না। যারা গুম করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান। পথসভায় নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশে বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া একতরফা নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। লালমনিরহাটের পথসভা শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, লালমনিরহাট। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত ও গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর এনসিপি। নিন্দা জানিয়ে অতি দ্রুত দোষীদের বিচারের দাবি জানান তারা। এই ছিলেন রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার রাত 10টার পর জুলাই বর্ষপূর্তি প্রদর্শনী পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত ও পদযাত্রার গাড়িটির এক অংশ ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদে রাত 12:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় নেতাকর্মীরা। বর্তমান প্রশাসনে ষড়যন্ত্রকারী রয়েছে বলে মন্তব্য করে এনসিপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই অভ্যুত্থানের সরকার, এই অভ্যুত্থানের সরকারের অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অংশগ্রহণ করা প্রত্যেকটি যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা এখনো তথ্য বের করতে পারছে না, কারা এখানে ককটেল মারছে, কারা হামলা করছে, এগুলা তাদেরকে গ্রেফতারের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাই না। এর আগে 23 জুন এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ভবন নির্মাণের 7 বছরেও চালু হয়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টারের কার্যক্রম। স্বাস্থ্য বিভাগ বলছে এখনো ভবন বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ। আর গণপূর্তের দাবি চিঠি দিয়েও স্বাস্থ্য বিভাগের সাড়া মেলেনি। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে
জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, শ্রীনগর দোহার, শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তঃসড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগরের 16 ঘরে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ করা হয় 2018 সালে। 2,29 লাখ টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। বিল্ডিং রেডি হবারও এটা কোনো উদ্বোধন নাই, কোনো তদারকি নাই, মানুষের কোনো উপকার আসতেছে না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেওয়ালের বিভিন্ন অংশে উঠে গেছে আস্তরণ, মেঝেতে জমেছে শেওলা ও আগাছা, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, চুরি হয়েছে ভবনের লাইট, ফ্যান সহ নানা সরঞ্জাম। ফ্যান ছিল, তারপরে গ্রিল ছিল, তারপরে থাই গ্লাসগুলো দিয়ে সবই নির্মাণ করা ছিল, উদ্বোধনও করার কথা ছিল, কিন্তু কি কারণে হয় নাই বুঝতে পারি নাই, কিন্তু এটি অনেক জিনিস চুরি হয়ে গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এ কারণে ট্রমা সেন্টারের কার্যক্রম দ্রুত চালুর তাগিদ হাইওয়ে পুলিশের। শ্রীনগর উপজেলার যে একটা ট্রমা সেন্টার রয়েছে, আমরা জানি যে এখনো পর্যন্ত সেটা কার্যক্রম নাই। তো আমার মনে হয় সেটা যদি কার্যক্রমটা চালু করা হয় এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং লোকজন সুচিকিৎসা পাবে। আর ট্রমা সেন্টারটি চালু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস। অবকাঠামো নির্মাণ হয়েছে, আপনার স্বাস্থ্য বিভাগ এটা এখনো হ্যান্ডওভার পায়নি, এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। পরবর্তীতে এটা কি হয়েছে, ইনসিকিউর অবস্থায় থাকে। এখন যেটা দেখা গেছে যে ওখানে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। দোষারোপ পরিহার করে ট্রমা সেন্টারটিতে দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ হওয়া বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জুবাইর আহমেদের পরিবার এখনো খোঁজে তাদের। আর কোনোদিন ফিরে আসবে না তা জেনেও অঝরে ফেলেন চোখের পানি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল বছরের 20 জুলাই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জুবাইর আহমেদ। এদের মধ্যে শহীদ বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতো নূরে আলম সিদ্দিকী, আর জুবাইর ছিলেন দোকানে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে পরিবারগুলো এখন ভেঙে পড়েছে। জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুর 7 মাস পর ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। তার মেয়ে সাবরিনা বিনতে সিদ্দিকীর বয়স এখন 6 মাস। নূরে আলম সিদ্দিকীর স্ত্রী সাদিয়া খাতুনের আক্ষেপ, সন্তানকে ভালো কিছু খাওয়াতে না পারার। মানে খুব কষ্টই হইতাছে চলাফেরা, বাবুর ইচ্ছা হইতাছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই। আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হই। এদিকে জুলাই মাস সন্তান হারানোর মাস উল্লেখ করে চোখের পানি ফেলে শহীদ বিপ্লব হাসানের আত্মার শান্তি কামনায় দোয়া চান তার বাবা। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার সন্তানকে বেহেশতে বাসী করে, এটাই হলো বড় আশা, বড় চাওয়ার মতো। সারা দেশবাসীর কাছে আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার সন্তানের জন্য দোয়া চাই। আর শহীদ পরিবারের পাশে সরকারকে আরো জোরালোভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি এই বৈষম্য বিরোধী নেতার। তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি অল্প কিছু সুবিধা তারা পাচ্ছে শহীদ পরিবারগুলো, তাদের পাশে সরকারকে আরও ভালোভাবে দাঁড়ানো উচিত। এবং এখনও পর্যন্ত মানে 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমরা যেই লোকাল উপজেলায় থানা বা জেলা পর্যায়ে যেই আওয়ামী লীগের ফেসিস্টরা বা যেই পুলিশ সদস্যরা যারা চক্রান্তে জড়িত ছিল এই আমাদের ভাইদেরকে হত্যা করার লক্ষ্যে, তাদেরকে কিন্তু এখনও আইনের আওতায় ওইভাবে আনা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহ, গৌরীপুর এবং ফুলপুরে 5 জন শহীদ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেয়া 41 জন শহীদ হন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপকূলীয় জেলা ভোলায় ধীরে ধীরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জেলায় এ পর্যন্ত 70 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত কেউ মারা না গেলেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্কিত জেলার মানুষ। তবে স্বাস্থ্য বিভাগের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। উপকূলীয় জেলা হিসেবে ভোলায় বৃষ্টি এবং আবহাওয়ার বৈরীভাব সবসময় বিরাজমান থাকায় বর্ষা মৌসুম এলেই দুর্গম এলাকায় ছড়িয়ে পড়ে নানা অসুখ বিসুখ। বিশেষ করে ডেঙ্গু এখন এ জেলার আতঙ্কের কারণ। প্রতিদিনই আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকটাই আতঙ্কের মধ্যে রোগীর স্বজনরা। এখন ঘরে ঘরে ডেঙ্গু জ্বর বেশি, এই জন্য আমরা হাসপাতালে আছি। 3 দিন হাসপাতালে আছি, ডেঙ্গু হয়েছে, কোনো অনেক চিকিৎসা চলে কিন্তু ভালো হয় না। ভোলা যেভাবে ডেঙ্গুতে আমরা খুব চিন্তিত আছি আমার ছেলেকে নিয়ে। ডেঙ্গু জ্বর হয়েছে, এই জন্য একটু ভয়ের ভিতরে আছি, এখন চিকিৎসা চলতে আছে। শুধু ডেঙ্গু নয়, সঙ্গে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ। ফলে সদ্য সংকটে অনেকেই হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ভোলা জেলা হাসপাতালে গত 1 মাসের তুলনায় বর্তমানে কিছুটা সংক্রমণ বেড়েছে ডেঙ্গুর। তো আমরা সকল ধরনের সেবা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত রোগী আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সবাই, কেউ মারা যায়নি। আমাদের উপদেশ হচ্ছে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, কেউ 3 দিনের বেশি পানি জমা রাখবেন না। ঘরে ঘরে জ্বর এবং করোনার লক্ষণ নিয়েও হাসপাতালে পরীক্ষা করাতে আসছেন রোগীরা। এমন বাস্তবতায় পৌর এলাকায় মশক নিধন অভিযান চালুর দাবি ভোলাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য ও সরকারি ভাতার কার্ড নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। বুধবার রাত 9:30টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মথুরাপুর দরগাতলা এলাকার খিলাফত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনে সরকারি ভাতার কার্ড নিয়ে বিরোধ চলছিল মথুরাপুর কলেজপাড়া এলাকার পলাশের সঙ্গে আজিজ ও তার বন্ধু বিজয়ের। ঘটনার দিন বাজারে অবস্থানকালে পলাশ সশস্ত্র অবস্থায় গিয়ে আজিজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় আজিজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। কথা কাটাকাটির থেকে এইভাবে ওরা ষড়যন্ত্র করে এইভাবে মাইরি দিছে। মারছে রফিক আর ওর ছেলে পলাশ, আর মাহবুল মাস্টার ওদের ইন্ধন দিছে। মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। মাহবুল মাস্টারের কাছে যাই আমার ভাইকে মারিছে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কুতুবমুন্সির বাজার এলাকায় তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ধারণা করছে, ভোরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এই অংশ হিসেবে নীলফামারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, পদযাত্রাকে ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে? জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে এবং সবশেষ পরিস্থিতি কি দেখছেন, সার্বিক চিত্র কি আমাদের জানাবেন? অথচ আপনি যেমনটি বলছিলেন, দেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজকে 3য় দিন। আমি রয়েছি নীলফামারী সৈয়দপুরে 5 মাথা মোড়ে, যেখানে এনসিপির এখানে পথসভা হওয়ার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো রংপুরে অবস্থান করছেন। তারা গতকাল রাতেই সেখানে অবস্থান করেছিলেন এবং তার সফর সঙ্গী এবং মিডিয়া কর্মীরা সৈয়দপুরে অবস্থান করছিলেন। তাদের কর্মসূচি 10:30টার সময় সৈয়দপুরে যে শহীদ সাজ্জাদ রয়েছে তার হাতিখানা কবরস্থানটা জিয়ারত করবেন। এই জিয়ারত থেকেই এই কর্মসূচিতে নীলফামারীতে শুরু হবে। এরপরে আপনি জানেন যে নীলফামারী সৈয়দপুরে
প্রায় 30টি মতো আটকে পড়া পাকিস্তানি ক্যাম্প রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাতিখানা ক্যাম্প। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি যারা রয়েছেন তারা এই হাতিখানা ক্যাম্পটি পরিদর্শন করবেন এবং সেখানে নাহিদ ইসলামের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে আমি যেখানে রয়েছি এই পাঁচপাটা মোড়ে তারা পথসভা করবেন, এখানে বক্তব্য দিবেন। এরপরে তারা চলে যাবেন উত্তরা আবাসনে। এখানে আরেকটি আবাসন রয়েছে যেখানে অবাঙালি এবং বাঙালি যারা সব গৃহহীন রয়েছে তারা প্রায় 500টি পরিবার সেখানে রয়েছে, সেখানে পথসভায় বক্তব্য রাখবেন। এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চলে যাবেন নীলফামারী সদরে, সেখানে 3টি পয়েন্টে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এই 3টি পয়েন্ট হচ্ছে আনন্দবাবুর পুল, কালীতলা এবং টরঙ্গি মোড়ে তারা সেখানে বক্তব্য রাখবেন। আমরা এনসিপির যে নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন জুলাই যে পদযাত্রা রয়েছে, জুলাই যে পদযাত্রা রয়েছে সেটি থেকে রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং অনেকটা এই নির্বাচনী প্রচারণারই এটি একটি অংশ। এবং তারা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ওরা শুধুমাত্র উন্নয়নের ধোঁয়া তোলে, সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। এই নীলফামারী জেলার তেমন কোনো ইতিবাচক উন্নয়ন হয়নি। তারা মনে করছেন তরুণ নেতৃত্ব এবং এনসিপির প্রতিনিধি যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে তো সেক্ষেত্রে নীলফামারী উন্নয়ন থেকে যে বঞ্চিত হয়েছিল সেটি বঞ্চিত হবে না এবং সেখানে একটি ইতিবাচক উন্নয়ন হবে। তো তারা এমনটি মনে করছেন। আমার কাছে এই পর্যন্ত ছিল সর্বশেষ খবর। এরপরে আমরা আবার আপডেট জানাতে যুক্ত হব দেশ টিভি সংবাদে। অতসী। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নীলফামারীতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি আয়োজন করেছে দিন ব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রমে। সেখানকার সকল কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল। দর্শক, দেখছেন সংবাদ সকাল।